বাংলাদেশ নিয়ে নতুন আকারের বড় ধরনের চক্রান্ত চলছে এবং এটা আমার কাছে খুব ক্লিয়ারলি মনে হচ্ছে যে আমাদের জন্য একটা বড় বিপদ অপেক্ষা করে যাচ্ছে আগামী দিনগুলোতে। একটু ক্লিয়ারলি বলতে চাই এবং পুরো ভিডিওটা মনোযোগ দিয়ে শুনবেন। আমার আশা করি সবার অনেক দায়িত্ব রয়েছে এখানে এবং সবাইকে এই ভিডিওটা সম্পর্কে সচেতন হতে হবে এবং এই কথাগুলো সম্পর্কে যথেষ্ট পরিমাণে সচেতন হতে হবে। জুলাই আগস্টের যে রেভলিউশন আমরা তৈরি করেছি কিংবা যেখান থেকে আমাদের নতুন বাংলাদেশ আমরা গড়ার স্বপ্ন দেখে যাচ্ছি সেখান থেকেই শুরু হয়েছে মূলত এই সংকট। আপনারা জানেন যে একটা ফ্যাসিস্ট 15 বছরের শাসন শেষ করে তার পতনের পর সে দেশের বাইরে গিয়েছে, কিন্তু দেশ নিয়ে তার চক্রান্তের কোনো শেষ এখনো হয়নি। পলিটিক্যাল ইস্যু নিয়ে প্রচন্ড পরিমাণে ভিডিও করা হয়, বিশেষ করে জিও পলিটিক্স নিয়ে আমার রিসার্চ সবচেয়ে বেশি এবং সেই জায়গা থেকে যখনই কোনো টপিকস নিয়ে আমি ঘাঁটতে যাই তখন আমি প্রচুর পরিমাণে বিভিন্ন ধরনের ইস্যুস খুঁজে পাই। কিন্তু ইদানিং সময়ে আমি সবচেয়ে বেশি ফলো করে যাচ্ছি যে ইন্ডিয়ান মিডিয়াগুলো কমপ্লিটলি পাগল হয়ে গেছে, প্রায় একদম সিরিয়াসলি এটাকে বললে পাগলের মতোই বলতে হবে, এর চেয়ে ভালো কোনো ওয়ার্ড এখানে নেই। টাইমস অফ ইন্ডিয়া থেকে হিন্দুস্তান টাইমস, ফার্স্ট পোস্ট কিংবা উইয়ন অথবা আমাদের পার্শ্ববর্তী এরিয়াতে রয়েছে আনন্দবাজার, এমন যত পত্রিকা রয়েছে তার কোনোটাতে আপনি খুঁজে পাবেন না ফ্যাসিস্ট রেজিমের পতনের পর বাংলাদেশ নিয়ে একটা পজিটিভ নিউজ তারা করতে পেরেছে। অথচ বাংলাদেশে পজিটিভ অনেক কিছুই ঘটে যাচ্ছে প্রতি মুহূর্তে। যে ষড়যন্ত্রের কথা আমি বলে যাচ্ছি সেটা তিন ভাবে হচ্ছে। প্রথমটা হচ্ছে আন্তর্জাতিক মণ্ডলের ষড়যন্ত্র, দ্বিতীয়টা হচ্ছে মাইনরিটি কার্ড এবং তৃতীয়টা হচ্ছে রিলিজিয়াস। এবং এই তিনটাকে আপনি যদি একটু ক্লিয়ারলি বুঝছেন আপনি আসলে ক্লিয়ার বুঝে যাবেন যে ঘটনাটা আসলে কি ঘটে যাচ্ছে, কিভাবে ঘটে যাচ্ছে এবং কিভাবে বাংলাদেশকে টেনে নিচে নামানোর চেষ্টা করা হচ্ছে এবং এখানে একটা নতুন ষড়যন্ত্র তৈরি করে দেশকে অস্থিতিশীল করে এখানে আবারও ফ্যাসিস্টদেরকে বসানোর চেষ্টা করা হচ্ছে। প্রথম আন্তর্জাতিক ষড়যন্ত্রের দিকে আসি। আন্তর্জাতিক ষড়যন্ত্রের সবচেয়ে বড় পার্টটা জুড়ে রয়েছে ভারত, যে ভারত ফ্যাসিস্ট পরাজিত হওয়ার পর রীতিমতো পাগল বনে গেছে এবং প্রতিনিয়ত বিভিন্ন ধরনের নিউজ করে যাচ্ছে সারা পৃথিবী জুড়ে বাংলাদেশকে নেগেটিভভাবে উপস্থাপন করার জন্য। কখনো বলছে ইসলামিস্ট, কখনো টেরোরিস্ট, কখনো ফান্ডামেন্টালিস্ট, কখনো এটাও বলে যাচ্ছে ডিরেক্টলি আল কায়দা এখানে এসে বাসা বাঁধতে পারে, আল নুসরা ফ্রন্টের মতো কেউ এখানে আসতে পারে, অথবা আইএসআইএস এর ঘাঁটি হয়ে যেতে পারে বাংলাদেশ, এই ধরনের কিছু বলে যাওয়ার চেষ্টা করে যাচ্ছে। ইনফ্যাক্ট ভারতীয় মিডিয়াগুলো সরাসরি কোনো ধরনের কোনো যাচাই বাছাই ছাড়া আমাদের আন্দোলনে যারা নেতৃত্ব দিয়েছিলেন নাহিদ ইসলাম, আসিফ কিংবা মাহফুজ অথবা হান্নান, এই ধরনের যত ছাত্র আন্দোলনের লিডাররা রয়েছেন তাদের বিরুদ্ধে পর্যন্ত সরাসরি বিভিন্ন ধরনের বানোয়াট মিথ্যা নিউজ তৈরি করে যাচ্ছেন। তাদেরকে ট্যাগ দেওয়া হচ্ছে ইসলামিস্ট, টেরোরিস্ট, কখনো কখনো বলা হচ্ছে আনসারুল্লাহর সদস্য, কখনো বলা হচ্ছে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠনের সদস্য, এই ধরনের কিছু বলে তাদেরকে পৃথিবীর কাছে পরিচয় করিয়ে দেওয়া হচ্ছে। আপনি হয়তো খুব স্বাভাবিকভাবে নিচ্ছেন যে ব্যাপারগুলো ভারত শুধুমাত্র শত্রুতার বেশি এগুলো করে যাচ্ছে। না, আপনি স্বাভাবিকভাবে আর নিতে পারেন না। কারণ হচ্ছে আপনাকে ক্লিয়ারলি বুঝতে হবে ভারত আসলে কে, ভারতের ইনফ্লুয়েন্স কোথায়, ভারত কি কাজ করতে পারে, ভারত কি ন্যারেটিভ তৈরি করতে পারে। এতগুলো নিউজ তৈরি করে ইন্টারন্যাশনাল পরিমণ্ডলে বিভিন্ন ধরনের ওয়ার্ড ছড়িয়ে দিয়ে ভারত সত্যিকার অর্থে এটা প্রমাণ করতে চাইছে বাংলাদেশ একটা পড়ে যাওয়া তলানির দেশে পরিণত হতে যাচ্ছে এবং যেখান থেকে বাংলাদেশ রিজনাল একটা থ্রেট হিসেবে উঠে আসতে পারে এবং সেই রিজনাল থ্রেট যদি বাংলাদেশ হয়ে যায় তাহলে ভারতের জন্য বিপদ। আপনি যদি ফলো করে দেখেন নরেন্দ্র মোদী বাইডেনের সাথে ফোন আলাপ করে এবং সেই ফোন আলাপে সে হিন্দু মাইনরিটির নির্যাতন নিয়ে কথা বলে, অথচ যেই সময়ে বাংলাদেশে ভারতের পানিতে পুরো বাংলাদেশ ভেসে যাচ্ছে সেটা নিয়ে কোনো কথা বলেনি। ইনফ্যাক্ট মণিপুরে তখন একটা গণহত্যা চলছে, মণিপুরের প্রায় 5 মিলিয়ন মানুষ ডিসপ্লেসড হয়ে গেছে, কিন্তু সেটা নিয়েও সে কোনো কথা বলেনি। কথা বলেছে বাংলাদেশে মাইনরিটি কার্ড নিয়ে। মাইনরিটি কার্ড আমি পরে আসছি, সেটা আপনি শুনবেন অ্যাকচুয়ালি কি ঘটেছে। দেন আরও যদি আপনি তাকান, ভারতীয় পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর বিভিন্ন ধরনের ফোরামে যাচ্ছেন, ইন্টারন্যাশনাল ফোরামে যাচ্ছেন, সেখানে যত কথা বলেন তার মধ্যে একটা জায়গায় বাংলাদেশকে তিনি স্পেশালি পরিচয় করিয়ে দেন এবং তিনি বলেন বাংলাদেশের কেসটা স্পেশাল এবং ইসলামিস্ট টেরোরিস্ট, এটা কথাগুলো তিনি হয়তো সরাসরি বলেন না, কিন্তু তার গৃহপালিত মিডিয়া দিয়ে সেটা পৃথিবীর কাছে খুব ভালোভাবে প্রচার করে যান। আপনি যদি ফার্স্ট পোস্টের সংবাদ দেখেন তাহলে পালকি শর্মার যেই এপিসোডগুলো যায় প্রতিদিন যে এপিসোডগুলো যায় সেগুলো আপনি ফলো করলে দেখতে পারবেন বাংলাদেশকে তারা কিভাবে নেগেটিভভাবে উপস্থাপন করার চেষ্টা করে যাচ্ছে। পালকি শর্মার নিউজ কভারেজ গত কয়েক বছর ধরে আমি ফলো করে যাচ্ছিলাম এবং প্রত্যেকটা সময় আমি একটা জিনিস ফলো করেছি যে তার এখানে দুটো জিনিস সবচেয়ে কমন স্লট থাকতো। সেই কমন স্লট হচ্ছে একটা এন্টি পাকিস্তান, অপরটা হচ্ছে এন্টি চায়না। এই দুটো কমন স্লট সবসময় চলে এসেছে।
5ই আগস্টে যখন সরকার পতন হয়ে যায় বাংলাদেশে, তারপর থেকে তার শোতে একটা স্লট একদম কমন হয়ে গেছে, সেটা হচ্ছে এনটি বাংলাদেশ। কখনো নন ডেমোক্রেট কান্ট্রি, কখনো ইসলামিস্ট, কখনো টেররিস্ট, কখনো ফান্ডামেন্টালিস্ট, কখনো এন্টি ইন্ডিয়ান, কখনো হচ্ছে মাইনরিটি কার্ড, এই ধরনের বিভিন্ন ধরনের নিউজ সে প্রতিনিয়ত করে যাচ্ছে। ইনফ্যাক্ট সে এমনভাবে প্রচার করে যাচ্ছে বাংলাদেশ এমন কোনো জায়গা রয়েছে যেখান থেকে বিশ্ব মিডিয়া এখন এখানে নজর দেওয়া উচিত এবং সেখান থেকে বাংলাদেশকে গাইড করা উচিত কারো। এবং ব্যাপারটা যে ঠিক সহজে এখানে ছেড়ে দিচ্ছে এমন নয়। আপনি যদি এরপর ইন্টারন্যাশনাল মিডিয়ার দিকে তাকান, ওয়াশিংটন পোস্ট, নিউ ইয়র্ক টাইমস কিংবা ব্লুমবার্গ কিছুদিন আগে বিশাল একটা নিউজ করেছে এবং যেখানে বাংলাদেশকে ঠিক একই ন্যারেটিভে প্রচার করেছে এবং যে ন্যারেটিভ ইন্ডিয়া তুলে ধরেছে সেই ন্যারেটিভে মূলত ব্লুমবার্গও একটা বিশাল নিউজ করেছে। আমি অনেকগুলো স্ক্রিনশট শেয়ার করেছি, সেখানে আপনি এগুলো দেখতে পাচ্ছেন। এবং যে নিউজগুলো দিয়ে অ্যাকচুয়ালি বোঝানোর চেষ্টা করা হচ্ছে বাংলাদেশ আর বাংলাদেশ নেই, যে বাংলাদেশ এখন রিজনাল থ্রেটের দিকে যাচ্ছে। এটার আলটিমেট মানে হচ্ছে ভারত একটা ক্লিয়ার ন্যারেটিভ তৈরি করতে চাচ্ছে, যে ক্লিয়ার ন্যারেটিভ থেকে তারা বাংলাদেশকে সত্যিকার অর্থে বিপদে ফেলতে চায়। একটু পেছনের ইতিহাসে তাকাই। আপনি কি সাদ্দাম হোসেন কিভাবে পতন হয়েছে জানেন? সাদ্দাম হোসেনের বিরুদ্ধে ইসরায়েল কমপ্লিট একটা ন্যারেটিভ তৈরি করেছে, যে ন্যারেটিভের প্রথমটা ছিল একটা সাবান ফ্যাক্টরিকে কেমিক্যাল প্লান্ট হিসেবে পরিচয় করিয়ে দিয়েছে, একটা পাওয়ার স্টেশনকে পরিচয় করে দিয়েছে নিউক্লিয়ার ফ্যাসিলিটিস সাইট হিসেবে। এইভাবে ন্যারেটিভ তৈরি করতে করতে নেতানিয়াহুর সেই ন্যারেটিভ আমেরিকা এতটাই খেয়েছে, শেষ পর্যন্ত আমেরিকা ইসরায়েল আক্রমণ করেছে। একইভাবে সিরিয়াতে আক্রমণ, একইভাবে লেবাননে আক্রমণ হয়েছে এবং ন্যারেটিভগুলো পুরোটাই তৈরি করেছে মূলত ইসরায়েল সেই ন্যারেটিভ তৈরি করার জন্য ইসরায়েলি মিডিয়াতেও তারা ব্যবহার করেছে। এবং যে মিডিয়াগুলো আমরা ইন্টারন্যাশনালি চিনি, সিএনএন, বিবিসি কিংবা সিএনবিসি অথবা নিউ ইয়র্ক টাইমস কিংবা ওয়াশিংটন পোস্ট, ব্লুমবার্গ, হাফ পোস্ট, এই ধরনের যতগুলো নিউজ আপনি চিনেন তার প্রত্যেকটাতে তারা সেই ধরনের নিউজ তৈরি করেছে এবং নিউজগুলো মূলত ন্যারেটিভ চেঞ্জ করে দিয়েছে এবং মানুষ শেষ পর্যন্ত বিশ্বাস করতে শুরু করেছে সাদ্দাম হোসেন অ্যান্টি ইসরায়েলি এবং সে নিউক্লিয়ার ওয়েপন তৈরি করতে যাচ্ছে। তার কাছে বড় ধরনের কোনো ওয়েপন রয়েছে যেটা দিয়ে সে ইসরায়েল ধ্বংস করবে অথবা আমেরিকাকে আঘাত করবে। দিন শেষে সাদ্দাম হোসেনকে তারা ধ্বংস করতে এসে পুরো মিডল ইস্টকে ধ্বংস করে দেওয়ার পায় তারা নেমেছে। ঠিক একই ধরনের নেগেটিভ এই মুহূর্তে ইন্ডিয়া তৈরি করে যাচ্ছে বাংলাদেশকে ঘিরে, যে বাংলাদেশকে তারা ট্রাই করে যাচ্ছে ডিস্টেবিলাইজড করার জন্য এবং বাংলাদেশকে ডিস্টেবিলাইজড করে এখানে এমন একটা নেগেটিভ করবে যেখানে ইন্টারন্যাশনাল মিডিয়া সেখানে বড় ধরনের নজর দেবে। সেই নজরে যখন এটা ফলাও করে প্রচার হবে এবং বড় হবে, তখন ইন্টারন্যাশনাল কোনো শক্তি বাংলাদেশে অবশ্যই ইন্টারভেন করার চেষ্টা করে যাবে এবং এটা ইন্ডিয়া সিরিয়াসলি করে যাচ্ছে। সে ন্যারেটিভ বিল্ড করে তারা যে ফায়দা লুটতে চায় তার পেছনের মূল টার্গেট হচ্ছে ডক্টর ইউনূস। ডক্টর ইউনূসকে হেয় করার জন্য কিংবা তাকে পৃথিবীর কাছে এই মুহূর্তে কালো করে দেওয়ার জন্য যত ধরনের টুলস আছে ইন্ডিয়া তার সবকিছু ব্যবহার করে যাচ্ছে। ইনফ্যাক্ট এত বেশি সম্মানিত একজন মানুষকে নিয়ে কথা বলার জন্য যে যোগ্যতা প্রয়োজন, সেই যোগ্যতাবিহীন মানুষগুলো তার সমালোচনা করে যাচ্ছে পুরো ইন্ডিয়া জুড়ে। স্বৈরাচারের পতনের কারণে তারা যে এখান থেকে সবচেয়ে ভালো প্রতিবেশীটাকে হারিয়ে ফেলেছে এবং এখানের বিশাল বিজনেস তাদের কাছ থেকে চলে গেছে অলরেডি বোঝা যাচ্ছে এবং ইন্টারন্যাশনাল পরিমণ্ডলে প্রতিবেশীহীন একটা কান্ট্রিতে পরিণত হয়েছে ইন্ডিয়া, সেটা ধাক্কা সামলানোর ক্ষমতা সম্ভবত ইন্ডিয়ার নেই এবং সেই জন্য এখন ইন্ডিয়া চাইছে দক্ষিণ এশিয়ার ইসরায়েলে পরিণত হতে। ইন্ডিয়া যেন এই মর্মে কোনোভাবেই সফল হতে না পারে তার জন্য আমাদেরই সবচেয়ে বেশি সাবধান থাকতে হবে। এটা হলো ফার্স্ট, যেটা ইন্টারন্যাশনাল ষড়যন্ত্র। দ্বিতীয়টা হচ্ছে আমাদের এখানে যা হচ্ছে তার অন্যতম বড় একটা হচ্ছে মাইনরিটি কার্ড। সেই মাইনরিটি কার্ডের প্রথমটাই হচ্ছে মূলত হিন্দু। ইনফ্যাক্ট প্রথমটা বলি আর শেষটা বলি এটা হিন্দু মাইনরিটি কার্ড এখানে খেলা হচ্ছে খুব স্ট্রংলি। যে হিন্দু মাইনরিটি কার্ড খেলে এখানে পৃথিবীর কাছে ভারত এটা বোঝানোর চেষ্টা করে যাচ্ছে যে বাংলাদেশ মাইনরিটিদের উপর অত্যাচার করে যাচ্ছে। তারা যেসব ডেটা তুলে ধরে যে 31% হিন্দু থেকে বর্তমানে 8% হিন্দু হয়ে গেছে, অ্যাকচুয়াল ম্যাটারটা তারা কখনোই তুলে ধরে না যে 31% হিন্দুর মধ্যে কিভাবে সেটা 8% হয়েছে। এখানে মুসলিমের সংখ্যা ক্রমান্বয়ে কেন বেড়েছে, জন্মহার অ্যাকচুয়ালি হিন্দু ফ্যামিলিতে কত, মুসলিম ফ্যামিলিগুলোতে কত, এবং কত পরিমাণ মাইগ্রেশন ইন্ডিয়াতে হয়ে গেছে, হিন্দুদের কত পরিমাণ তারা এখানে ছিল, এগুলো কখনো তুলে ধরে না। তুলে ধরে একটা স্লিম পার্সেন্টেজ, যেটা দিয়ে মূলত এখানে বোঝানোর চেষ্টা করে যে হিন্দু ক্রমান্বয়ে কমছে। অ্যাকচুয়ালি হিন্দু কমেছে নাকি হিন্দু তার জায়গায় আছে, মুসলিম বেড়ে যাওয়াতে তাদের পার্সেন্টেজ কমে গেছে, অথবা অন্যান্য রিলিজিয়াস পাবলিকগুলোর জনসংখ্যার পরিমাণ বেড়ে যাওয়াতে তারা পার্সেন্টেজে নিচে নেমে গেছে, এটা কিন্তু কখনো বলে না। সো মাইনরিটি কার্ডের এই অংশটা এখানে একটা
মানে সিস্টেমেটিক এরর দেখিয়ে বোঝানোর চেষ্টা করা হচ্ছে যে মুসলিম বেড়ে যাচ্ছে এবং হিন্দু কমে যাচ্ছে এবং বাংলাদেশ মুসলিমদের উপর টর্চার করে যাচ্ছে, যার কারণে মুসলিম বেড়েছে এবং হিন্দু কমেছে। অ্যাকচুয়াল ম্যাটারটা ঠিক এটা নয়। অ্যাকচুয়াল ম্যাটারটা হচ্ছে হিন্দুদের উপর যে অত্যাচারের কথা তৈরি করা হয়েছে, কিংবা হিন্দুদের উপর যে কি বলে ঘাত প্রতিঘাত অথবা তাদের উপর যে অ্যাটাকের কথা বলা হয়েছে, এটা পুরোটাই ছিল মূলত হচ্ছে পলিটিক্যাল। আপনি ক্লিয়ারলি বুঝবেন গত 15 বছরে যে ফেসিস্ট আমাদের এখানে ছিল, সেই ফেসিস্ট যখন ক্ষমতা থেকে গিয়েছে, আমরা ক্লিয়ারলি বুঝতে পেরেছি যে এই ফেসিস্টদের যারা সাপোর্ট করেছে তাদের বড় একটা অংশ ছিল পুরো হিন্দু কমিউনিটি। হিন্দু কমিউনিটি ক্লিয়ারলি বিলিভ করতো তাদেরকে রক্ষা করার জন্য বাংলাদেশে একটা দলই রয়েছে, সেটা হচ্ছে আওয়ামী লীগ। কিন্তু আওয়ামী লীগ তাদেরকে গত 15 বছরে অ্যাকচুয়ালি তাদেরকে কার্ড হিসেবে ব্যবহার করেছে নির্বাচনে টিকে থাকার জন্য। প্রত্যেকটা বার আওয়ামী লীগ মূলত নির্বাচনের আগে হিন্দুদের উপর সবচেয়ে বেশি নির্যাতন তারাই করেছে। হিন্দুদের বাড়িঘর দখল এবং হিন্দুদের জমিজমা দখল পর্যন্ত যত কাজগুলো তারা করেছে, ততটা স্বাধীনতার পরে আর কোনো দল, কোনো গোষ্ঠী সেভাবে হিন্দুদের উপর করেনি। এবং মাইনরিটি কার্ডের এই ভিকটিম হিন্দুরা আজও বুঝতে পারেনি যে অ্যাকচুয়ালি তাদেরকে কারা নির্যাতন করে যাচ্ছে। আওয়ামী লীগ সরকারের পতনের পর তারাই মূলত হিন্দুদেরকে সেই উৎপাটন দিয়ে যাচ্ছে এবং তাদেরকে উজ্জীবিত করে যাচ্ছে যে তাদের উপর নির্যাতন হচ্ছে। এবং দেশের ভিতরে যত ধরনের আন্দোলন দেখতে পাচ্ছেন, এগুলো আওয়ামী লীগের ছত্রছায়ায়, আওয়ামী লীগের ইশারায় কিংবা আওয়ামী লীগের ইনফ্লুয়েন্সে হিন্দুরা এখন রাস্তায় নেমেছে, বিভিন্ন ধরনের আন্দোলন করে যাচ্ছে। তারা বোঝানোর চেষ্টা করে যাচ্ছে তাদেরকে নির্যাতন করা হচ্ছে। প্রত্যেকটা নির্যাতনের চিত্র আপনারা দেখেছেন, প্রত্যেকটা আক্রমণের ধরন আপনারা দেখেছেন। রিলিজিয়াসলি যদিও হয়ে থাকে, আমি বলছি না যে একদম হয়নি, যদিও হয়ে থাকে, বিচ্ছিন্ন একটা দুটো ঘটনাকে ইন্টারন্যাশনাল ন্যারেটিভে পরিণত করা যায় না। এ ধরনের ঘটনা ভারতে আমাদের চেয়ে কয়েক হাজার গুণ বেশি। উত্তরপ্রদেশে তো লিটারালি মুসলিমরা বসবাসী করতে পারে না, এমন কন্ডিশন তৈরি হয়ে গেছে। এবং ত্রিপুরা, মণিপুরে মুসলিমদের অবস্থান কি সেটা আমরা ক্লিয়ারলি জানি, কিন্তু আমরা এগুলো নিয়ে কখনো ইন্টারন্যাশনাল ন্যারেটিভ তৈরি করার চেষ্টাও করিনি। কারণ হচ্ছে এটা তাদের ইন্টারনাল ম্যাটার হিসেবে আমরা এখন পর্যন্ত দেখে যাচ্ছি। দেন একইভাবে আমাদের দেশে যখন একটা দুটো ইস্যুস তৈরি হয়, সেটাকে তারা ইন্টারন্যাশনাল ন্যারেটিভ হিসেবে তৈরি করার চেষ্টা করে যাচ্ছে। সো ডিয়ার হিন্দুস, যদি আপনারা বুঝে থাকেন যে বাংলাদেশ আপনাদের মাদারল্যান্ড, প্লিজ আপনারা বোঝার চেষ্টা করুন যে এখানে কোনো ধরনের নেগেটিভ তৈরি করে আপনাদের জন্য ভালো কিছু হবে না, বরং খারাপটাই অপেক্ষা করে যাচ্ছে। সো হিন্দু নেগেটিভ এটা মূলত হচ্ছে আওয়ামী লীগের একটা মাইনরিটি গেম কার্ড, যেটা দিয়ে মূলত তারা আবারও প্রত্যাবর্তন করার চেষ্টা করে যাচ্ছে। ঠিক একই গেম কার্ড মূলত মাইনরিটি গেম কার্ডের আরেকটা অংশ হচ্ছে পার্বত্য চট্টগ্রামে যে ধরনের ঘটনাগুলো ঘটে যাচ্ছে, তার প্রত্যেকটার পেছনে আপনি খুঁজে পাবেন আওয়ামী লীগ লিডাররা কিংবা ছাত্রলীগ লিডাররা সেখানে কাজ করে যাচ্ছে এবং দেশকে ডিস্টেবিলাইজ করে এখানে আবার ক্ষমতায় আসার জন্য তারা একই ধরনের ফায়দা লুটে যাচ্ছে। আপনি যদি টুইটার ফলো করেন কিংবা আপনি এ ধরনের সোশ্যাল মিডিয়াগুলোতে ক্লিয়ারলি থাকেন, তাহলে আপনি বুঝতে পারবেন তারা আসলে কিভাবে অর্গানাইজড ওয়েতে কাজগুলো করে যাচ্ছে। ইন্টারন্যাশনাল ন্যারেটিভের আরেকটা পার্ট আমি অলরেডি ভুলেই গেছিলাম, সেটা হচ্ছে পৃথিবীর বিভিন্ন প্রান্তে বড় ধরনের বিলবোর্ডগুলো ভাড়া করে সেখানে দুটো জিনিস প্রচার করা হয়। প্রথমটা হচ্ছে মাইনরিটি পার্বত্য চট্টগ্রামের, এবং দ্বিতীয়টা হচ্ছে হিন্দু কমিউনিটির উপর নির্যাতন। এগুলো কারা করে? এগুলো কি বাংলাদেশ থেকে কেউ করে? বাংলাদেশের হিন্দু কমিউনিটি করে? নেভার। এগুলো আওয়ামী লীগ করে যাচ্ছে এবং তাদের কাছে আসলে টাকার অভাব নেই, তারা এগুলো করতে পারে, খুব ভালোভাবেই করে যাচ্ছে। এবার আসুন মাইনরিটি কার্ড এবং রিলিজিয়াস কার্ড, এই দুটো গেল, ইন্টারন্যাশনাল নেগেটিভ গেল। থার্ড কার্ডটা হচ্ছে মূলত হচ্ছে রিলিজিয়াস কার্ডই, সেটা হচ্ছে ইসলাম রিলেটেড। এবং কিভাবে? গত কদিন আগে আমাদের ছাত্ররা কলেমা খচিত একটা ব্যানার নিয়ে আপনারা ঢাকার রাস্তায় ঘুরতে দেখেছেন। ঢাকা কলেজের স্টুডেন্টরা, আমি দেখেছি যেটা ঢাকা কলেজের স্টুডেন্টরা সেটা করেছে এবং একইভাবে দেশের বিভিন্ন প্রান্তে একই ধরনের কালেমা খচিত ফ্ল্যাগ নিয়ে ঘুরেছে। সো প্রথমত আমি ক্লিয়ার করে নিই, কালেমা খচিত কোনো ফ্ল্যাগ আমার জন্য কোনো সমস্যা নয়, অ্যাজ এ মুসলিম এটা আমার কাছে গর্বের বিষয়। কিন্তু ম্যাটার হচ্ছে কালেমা খচিত ফ্ল্যাগের যে কালার ব্যবহার করা হচ্ছে সেখানে সমস্যা কিভাবে? আপনি এই কয়টা পতাকা দেখেন, এই পতাকাগুলো মূলত আল কায়দা, ISIS, আল নুসরা ফ্রন্ট, তালেবান, এরা প্রত্যেকটা জায়গায় কালেমা, আল্লাহু আকবার এসব লিখে এবং পেছনে যে কালারগুলো ব্যবহার করে, ব্যাকগ্রাউন্ড কালার কোথাও কালো কোথাও সাদা। এখন কালো আর সাদা কেন সমস্যা? আপনি ক্লিয়ার করে দেখবেন যে কালেমা খচিত এই ধরনের কালারের ফ্ল্যাগ 2000 সালেও আপনি দেখেননি, এটা জাস্ট কিছুদিন আগে পৃথিবীতে এসেছে। কারা এনেছে? এটা ISIS এর সৃষ্টিকর্তা, আপনারা জানেন যে ইসরায়েল।
আল কায়দা থেকে শুরু করে আল নুসরা ফ্রন্ট, এগুলো সিরিয়া এবং ইরাক যুদ্ধে আমেরিকায় জন্ম দিয়েছে এবং এদেরকে আমেরিকায় রাখে। সো আমেরিকা অ্যাজ এ টেরোরিস্ট অর্গানাইজেশন হিসেবে এদেরকে তৈরি করেছে। আমেরিকা জানে এরা আসলে কি, এবং ইসরায়েলও জানে এরা আসলে কি। যখন এই ধরনের কোনো ফ্ল্যাগ বাংলাদেশের মাটিতে, বাংলাদেশের রাস্তায় একইভাবে তুলে ধরা হয়, এখানে কালেমাটা আসলে ম্যাটার করে না, ম্যাটার করে ফ্ল্যাগটা। আমি বলছি না যে এই ধরনের ফ্ল্যাগগুলো আমরা কেউ ব্যবহার করতে পারবো না, আমরা বলছি আমার বলার ধরনটা বা আমার কথা বলার উদ্দেশ্যটা হচ্ছে এটা, যে ওই নির্দিষ্ট একটা কালার ব্যবহার করে আমাদের উপর কোনো ধরনের ষড়যন্ত্র তৈরি করার জন্য বাহিরের প্রতিপক্ষগুলোকে আমরা কি আসলে সুযোগ করে দিচ্ছি কিনা। আই মিন, আমরা তো কালেমার জন্য ফ্ল্যাগ ব্যবহার করার রীতিটা আগেও খুব একটা দেখিনি, কিন্তু এখন আমরা দেখে যাচ্ছি। হোয়াটএভার আপনি ফ্ল্যাগ ব্যবহার করেন, এখানে কালার ম্যাটার এই জন্য ম্যাটার যে কালারগুলোকে নেগেটিভলি উপস্থাপন অলরেডি করা হয়ে গেছে। এখন আমরা যদি সেই কালারের উপর ভিত্তি করে আমাদের কালেমাকে বা ইসলামকে প্রচার করতে যাই, আমাদের সেই সুযোগটা পৃথিবীর বড় বড় শক্তিগুলো নেবে এবং আমাদেরকে টেরোরিস্ট অর্গানাইজেশনের উৎপত্তি স্থান হিসেবে ধরে এখানে যদি কেউ এসে নেগেটিভ ইনফ্লুয়েন্স তৈরি করে দেশকে ডিস্টেবলাইজ করার চেষ্টা করে, সে দায় পুরোপুরিভাবে আমাদের উপর বর্তায়, এবং এখানে আমাদের দায়িত্বটা সবচেয়ে বড়। একটা জিনিস বলি, কালার ম্যাটার কেন? আপনি যখন এই ফ্ল্যাগটা দেখেন, আপনি ক্লিয়ারলি বুঝেন এটা একটা LGBTQ ফ্ল্যাগ। আপনি এই কালারের কারণে এটাকে সিরিয়াসলি ঘৃণা করেন। কেন ঘৃণা করেন? কারণ হচ্ছে এই কালার একটা ডিস্ট্রাক্টেড কালার। এটা হচ্ছে সমাজ, ধর্ম, কালচার, যে কোনো কিছুকে ধ্বংস করে দেওয়ার একটা কালার, এবং এই জন্য আমরা এটাকে ঘৃণা করি। ঠিক একইভাবে এই যে কালার দুটো রয়েছে, এটা মূলত হচ্ছে এখানে সেই ডিস্ট্রাকশন যেটা হচ্ছে টেরোরিজমকে মিন করে ওয়েস্টার্ন ওয়ার্ল্ডে, নয়তো আমাদের জন্য ওয়েস্টার্ন ওয়ার্ল্ডে। কিন্তু এই কালারটার কারণে যদি আমাদের এখানে কেউ ঢুকে আমাদেরকে ডিস্টেবলাইজ করার সুযোগ পেয়ে যায়, সেই সুযোগটা অ্যাকচুয়ালি আমরাই দিচ্ছি। সো হোয়াই? আমরা তো এটা দিতে পারি না, আমাদের এটা দরকারও নেই। কালেমা খচিত ফ্ল্যাগ অনেক আগে থেকে আছে। সৌদি আরবের পতাকায় পুরোটাই এটা, এবং ওমান, টার্কি কিংবা মুসলিম কান্ট্রির অনেকগুলোতে অনেক কালার রয়েছে, কিন্তু কোথাও কালো ব্যবহার করা হয়নি অথবা কোথাও সাদা ব্যবহার করা হয়নি। কালো আর সাদা বাদ দিয়ে অন্য কালারকে আপনি যদি রিপ্রেজেন্ট করেন, দেখবেন আপনার এখানে খুব বেশি বিতর্ক হওয়ার জায়গা তৈরি হবে না। কারণ টেরোরিস্টরা যেটাকে প্রাধান্য দেয়, সাধারণ আমরা সেটাকে প্রাধান্য দিলে প্রবলেমটা এখানে তৈরি হয়ে যায়। সো আমি চেষ্টা করব যে আমি বলতে চাই যে আপনারা যারা ইসলামের প্রতি ভালোবাসা রয়েছে, ধর্মের প্রতি আপনাদের আনুগত্য রয়েছে, এমনভাবে ধর্ম পালন করেন যে ওই ধর্ম নিয়ে কেউ যেন আমাদের উপর অ্যাজ এ সামগ্রিকভাবে দেশের উপর কোনো ধরনের আক্রমণ বা কোনো ধরনের দেশকে নিয়ে নেগেটিভ তৈরি করার চান্স পর্যন্ত না পায়। কেননা ইসলাম শান্তির ধর্ম, আমরা কাউকে চান্স দিতে চাই না। পৃথিবীর যে প্রান্তে থাকেন, বাংলাদেশ আমার, আপনার, আমাদের সবার, এবং কোনো নেগেটিভের ভিত্তিতে যদি কোনো দেশ আমাদের উপর ডিস্টেবিলাইজেশন তৈরি করার চেষ্টা করে, সেখানে আপনার আমার সিরিয়াস দায়িত্ব রয়েছে, এবং ওই দায়িত্বটা পালন না করতে পারলে আমাদের দেশ যে কোনো একদিন বড় ধরনের একটা বিপদে পড়বে। হতে পারে এটা এতটাই ডিস্টেবল হবে যে আফগানিস্তানের মতো হয়ে যেতে পারে, হতে বা পাকিস্তানের মতো হয়ে যেতে পারে, অথবা একসময়ের সেরা অর্থনীতির দেশে তালিকায় থাকা ইরাক থেকে সিরিয়া, এদের তালিকায় আমরা পৌঁছে যেতে পারি। ইম্পসিবল নয়, কারণ নেগেটিভ তৈরি করে, নেগেটিভকে ইমপ্লিমেন্ট করে সেটার ভিত্তিতে আক্রমণ করার রেকর্ডটা অনেক পুরনো, এবং এটা অনেকবার করা হয়েছে। সো হয় আমরা সেই সুযোগটা দেব। আশা করি দেশ নিয়ে আরো একটু সাবধান হবেন। আপনার অ্যাক্টিভিটি, আপনার চলাফেরা কিংবা আপনার যে কোনো আচরণ শুধুমাত্র আপনার জন্য খারাপ নয়, সামগ্রিকভাবে সেটা যদি দেশের জন্য ক্ষতি হয়ে যায়, তাহলে এই দায় থেকে কখনো নিষ্পত্তি পাওয়ার সুযোগ নেই।